ভালো কি হয়েছে? ভিউয়ার্স স্যার বলুন। হ্যাঁ, আমি গুগলকে মানে গুগলে প্রশ্ন রাখলাম। আমি বললাম যে রাওয়াজ রাম ক্ষত্রিয়? বলছে ইয়েস, ক্ষত্রিয়। হি বিলংস টু ইক্ষ্বাকু ডাইনেস্টি, মানে লিনিয়েজ। ইয়েস, ইক্ষ্বাকু বংশেরই বংশধর, ইক্ষ্বাকু রাজা। আর তাহলে উনি তাহলে ক্ষত্রিয়? মানে হ্যাঁ। তাহলে উনি কার বংশে আসছেন? না, মনু, বিবস্বান মনুর বংশে ইক্ষ্বাকুর জন্ম। আর তাহলে মনু কি ক্ষত্রিয়? তখন আমাকে হেয়ালি মার্কা উত্তর দিচ্ছে যে, মানে পুরো শব্দগুলো এখন মনে নেই, গুগলে খুঁজলে পেয়ে যাবে, মানে ইন সাম অ্যাসপেক্ট ব্রাহ্মণ, আর ইন সাম অ্যাসপেক্ট ও হচ্ছে ক্ষত্রিয়। মানে বিবস্বান মনু তো স্বয়ং ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মার পুত্র। হ্যাঁ, ব্রহ্মার যতগুলো পুত্র ছিল তার মধ্যে একজন হচ্ছেন মনু। মনু অনেকগুলো এসেছিলেন, প্রথম যিনি আর কি। তাহলে ব্রহ্মা কি ক্ষত্রিয় না ব্রাহ্মণ? বলে অবশ্যই ব্রাহ্মণ। গুগল উত্তর দিল। বললাম বাহ, তো বাপ ব্রাহ্মণ অর্থাৎ ছেলে, তাহলে বিবস্বান মনু ব্রাহ্মণ? বলে হ্যাঁ, ইয়েস ব্রাহ্মণ। তখন বলছে ব্রাহ্মণ। বললাম তাহলে তার, তিনি ব্রাহ্মণ আর তার বংশে ইক্ষ্বাকু মানে ইক্ষ্বাকু, তিনি হয়ে গেলেন ক্ষত্রিয়। এইবার হেঁয়ালিটা শুরু করলো। মানে ওই ধর্মে মানে তার কর্ম যেটা পালন করছে সেই অনুযায়ী ধর্ম, সেই অনুযায়ী তাকে ক্যাটেগরাইজ করা হচ্ছে। তিনি ব্রাহ্মণ জন্মসূত্রে, কিন্তু তিনি ক্ষত্র ধর্ম পালন করছেন। তিনি এরকম মানে প্রজাপালন হেতু, তিনি শাসনের হেতু। আমি তখন মানে হকচকিয়ে গেলাম, বললাম বাবা। না, আচ্ছা তাহলে তো বলা যায় যে ইক্ষ্বাকু একজন ব্রাহ্মণ বংশীয়। এইভাবে আস্তে আস্তে হঠাৎ দেখি কোনো এক জায়গায় কি গোলমেলে বলছে, কেউ নাকি বলেছে রামশূদ্র। আমি বাহ, এটা কি করে হয়? এত ঘুরতে হলে তো মানে মাথা গন্ডগোল হয়ে যাবে, তো সম্ভব না। ব্রহ্মা স্বয়ং হচ্ছেন ব্রাহ্মণ। তখন আমি বললাম তাহলে নারায়ণ বিষ্ণু উনি কি ব্রাহ্মণ? তো এক জায়গায় কোথাও বলছে না ক্ষত্রিয়, আবার কোথাও বলছে না ইনি ব্রাহ্মণ। আচ্ছা শিব দেবাদিদেব তিনি তো ব্রাহ্মণ। তো তখন বলছে যে এক অনার্য দেবতা, অনার্য ধরলে তো শূদ্রও না, এ তো একেবারে শিডিউল ট্রাইবে পড়ে গেল, শিডিউল কাস্টও নয়। তাহলে শিব শিডিউল ট্রাইব? আর আমি তো বড় গোলমেলে। এদিকে বলছে ব্রহ্মা তিনি ব্রাহ্মণ, তার ছেলে, আচ্ছা এক জায়গায় কনফার্ম করলো তিনি ব্রাহ্মণ, মনু ব্রাহ্মণ, সূর্য ব্রাহ্মণ, তার বংশধরেরা হয়ে গেল ক্ষত্রিয়। আর এইরকম গোলমেলে যদি হয় আমাদের সনাতন ধর্মের এই ব্যাখ্যা, যেটাকে হিন্দু ধর্ম বলে, অন্যান্য ধর্মাবলম্বীরা বা আধুনিক যুগে ছেলেপুলেরা বলবে তেরি এত গোলমেলে, পরিষ্কার করে কিছু বল ভাই, কোনটা মানবো আর কোনটা মানবো না, কোনটা জানবো আর কোনটা জানবো না। তাহলে এটা বড় সমস্যা। এ আমি তো বুঝতে পারছি না। যাই হোক, এবার আমার কাছে যে পুরনো যে 100-200 বছরের পুরনো যে বইটা আছে, ওই লাহিড়ী মহাশয়ের পৃথিবীর ইতিহাস, সেটা ব্রাহ্মণ্যকাণ্ড, ওখানে এই সবের বংশ তালিকাগুলো দেওয়া আছে। এটি ছিল পাইকপাড়ার রাজাদের লাইব্রেরিতে, সেই ছাত্রাবাস পাইকপাড়ায়, সেটি তো ভাঙা পড়লো, প্রমোটারদের হাতে চলে গেছে, তাদের গ্রাসে। বই ফই সমস্ত প্রচুর পুরনো সব বইপত্র। এবার এই পৃথিবীর ইতিহাস বাংলায়, যেটা এই লাহিড়ী মহাশয়ের করা অনেকগুলি খণ্ডে, এটার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কাশিমবাজার বড় রাজবাড়ির মহারাজা স্যার মনীন্দ্রচন্দ্র নন্দী।
উনি মানে পুরো অর্থ সাহায্য করা, এটার প্রিন্টিং পাবলিশিং করা, সমস্ত ব্যবস্থা করেন। একটি মাত্র খণ্ড আমি জানি এখনো আছে, আমার কাছে কিছুদিন ছিল, যার থেকে আমি নিয়েছিলাম, পাইকপাড়া লাইব্রেরি মেম্বার ছিল সে, ওই তনুজ লস্কর আর কি, তনুজদা। তো ওর কাছ থেকে আমি নিয়ে এসেছিলাম পড়বো বলে, তারপরে মাঝে আবারও চেয়ে পাঠায়, আবার ওকে ফেরত দিই। তো আমি ওকে বলেছিলাম আমার যেমন লাগবে আমি কিন্তু আবার নিয়ে আসবো তোমার থেকে। বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ওইতে আমি, এটা তো বহু প্রাচীন, বহু প্রাচীন বলতে কি হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার পরে, বৈদিক যুগে। কোনটা? এই যত রামায়ণ মহাভারতের যা রচনা হয়েছে, বৈদিক যুগ, তো অনেকটাই পরে। তো এখানে যখন আমি এই পুরো লিনিয়েজটা দেখছি, যদি বছর হিসেবেও ভাগ করি, আমি 25 থেকে 30 ধরি, এক একটা জেনারেশন, মোটামুটি দেখলাম 7,000 বছর পিছনে যাচ্ছে রাম। তাহলে তারও অনেক পিছনে, আরো অনেকগুলো জেনারেশন পিছনে আসছে ইক্ষ্বাকু বা মনু। বাবা, তাহলে তো এটা টেনে নিয়ে চলে যাবে ইন্ডিয়ার বাইরে। তাহলে তাই যদি হয়, তাহলে বিবস্বান মনু ইন্ডিয়ায় আসেনি, কারণ হরপ্পা মহেঞ্জোদারোর পরবর্তী যুগ বৈদিক যুগ এবং রামায়ণ, দশরথ, তারও পিছনে ধরছি ভগীরথ, হরিশ্চন্দ্র, সবই একই ফ্যামিলির। তাহলে মনু কি মানে ইন্ডিয়াতে আসার আগে ছিল এই পরিবারে? তাহলে মনু হচ্ছেন সান গড, যা জোরেস্ট্রিয়ানদেরও সান গড, মিশরীয়দেরও সান গড। মিশরীয়দের থেকেও পুরনো যাচ্ছে, মিশরীয়দের থেকেও পুরনো বলা হচ্ছে জোরেস্ট্রিয়ানদের। এবার জোরেস্ট্রিয়ানদের পিছন মানে হচ্ছে পারস্য, মানে পার্সিয়া। পার্সিয়ার পিছনে একটু গেলেই হচ্ছে ব্যাবিলন, তার পিছনেই হচ্ছে মেসোপটেমিয়া, সুমেরীয়। তাহলে দেখা যাচ্ছে যে অরিজিনটা ওখানে, কাহিনীটা এইভাবে এসেছে হিন্দুকুশ পার করে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পার হয়ে। হরপ্পা মহেঞ্জোদারোর লোকগুলো কারা? অনেক রকম মতামত। কেউ বা বলছে ওরা ইন্ডিজিনাস ওখানের, আবার কোথাও পাওয়া যাচ্ছে যে ওই ওখানকার সিল মেসোপটেমিয়া সভ্যতায় পাওয়া গেছে। তারপরে কেউ কেউ বিশেষজ্ঞ এরকম একটা হাওয়ায় আন্দাজ ছেড়েছে যে ওখানে প্রচুর বার্ন হাউস ছিল, মানে গোলা, সোজা কথা গুদামঘর, শস্যের গুদামঘর। এমন নয় তো, এই পুরো সিভিলাইজেশনটা কিন্তু বরাবর দেখা যাচ্ছে রাজতন্ত্র ছিল, চিফ ছিলেন একজন, সেখানে তাদের মানে কি বলবো, ভদ্রাসন ঘাঁটি গেড়ে শাসন কার্য চালিয়েছে। এই দিকটায় পূর্ব দিকে যত এসেছে অতই ফার্টাইল ল্যান্ড, ফার্টাইল ল্যান্ড পেয়েছে। হ্যাঁ, কিসের শস্য ভাণ্ডার? কিসের শস্য ভাণ্ডার? যে শস্যের অবশেষ পাওয়া গেছে আর্কিওলজিক্যাল এক্সকাভেশনে হরপ্পা মহেঞ্জোদারোতে। আমি একটা পড়েছিলাম, কোথাও দেখেছিলাম, মানে সুমেরীয় যে মানুষ তৈরি হয়েছিল তাদের কোনো এক মহিলা শস্য ভাণ্ডার রক্ষা করার জন্যে এই ইন্দাস ভ্যালি এই দিকটা ইঙ্গিত করা হচ্ছে, সেই দিকে শস্য ভাণ্ডার। হ্যাঁ, আমি সেটাই তো বলতে যাচ্ছি, বলো। যে সেইটাই তো বলছি, যে এরকম বিশেষজ্ঞরা জানাচ্ছে পরে যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটা আলাদা কিছুই নয়, সুমেরীয় সভ্যতা তাদের মানে সেই রাজত্বের শস্য, যেমন আমাদের ধরো ইন্ডিয়াতে এখন বিভিন্ন বিভিন্ন জায়গায় কোথাও স্টিল ফ্যাক্টরি গড়ে উঠছে, কোথাও মাইনিং হচ্ছে, কোথাও ধরো ইরিগেশনের ব্যাপারটা এখন অনেকটা অন্যরকম রূপ পেয়েছে, তখনকার দিনে আলাদা। আমি ওইটাই বলতে যাচ্ছিলাম, ইন্টারাপ্ট করে ফেললে, যে ওই দিকের থেকে কিন্তু ফার্টাইল ল্যান্ড এই দিকে বেশি ছিল, এই যার জন্য এই এগ্রিকালচার
তার মানে সুমেরীয়দের সুমেরীয়দের সোজা কথা সেই রাজত্বের শস্য ভাণ্ডার হিসেবে রাখা হয়েছিল ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন যাকে বলছি, এই অঞ্চলটাতে এদের শস্য ভাণ্ডার করা হয়েছিল সোজা কথা। এখানে একটা ব্যাপার হয়ে গেছে, ভালো কথা, তার একটা এক্সটেনশন মানলাম, কিন্তু এই দ্বারকাতে যে মানে এই দ্বারকা রাম, কিন্তু রামের অনেক পরে অনেক পরে, কিন্তু ওর আন্ডার ওয়াটার যে সভ্যতার নিদর্শন খুঁজে পায়, তার কার্বন ডেটিংয়ে যে ডেটটা দিচ্ছে ওইটা একটু ভাবিয়েছে। ৯,০০০ বছরেরও পুরনো বলছে। ওইটা যদি লিঙ্ক হয়ও তাহলে ল্যান্ড মাসটা কীরকম ছিল, সত্যি কি ছিল, এটা কি আরও চওড়া একটা ল্যান্ড মাস হয়েছিল যেটা পরে জলের তলায় চলে গেছে? এটা একটা প্রশ্ন কিন্তু জেগেছে যে তাহলে এখন এই মিডল ইস্টের যে জায়গাটা, আমি আজই আরেকটা ডকুমেন্টারি দেখছিলাম ইন্ডিয়ানদের অরিজিন নিয়ে, তাদের ডিএনএ, যেটা মানে দ্রাবিড় বলছি, একদম ইন্ডিজিনাস প্রাচীন এই জনজাতিটা আফ্রিকা থেকে ৭০,০০০ বছর, ৭০ থেকে ৭৫,০০০ বছর আগে পেরিয়ে এসে এই না ৭০ থেকে ৭৫,০০০ বছর আগে টেকটনিক প্লেট সরেনি, সরেছে তারও আগে, কিন্তু মাইগ্রেট করে বেরিয়ে এসে এইখানে হাজির হয়। সমুদ্রপথ নয়, মেডিটেরানিয়ানের রিজিয়ানে ওইখানে একটা বড় ল্যান্ডমাস ছিল, ওখান থেকে বেরিয়ে এসেছে এবং বরাবর মারামারি তো নিজেদের একটা কোথাও থিতু করার জন্য ওরা পালিয়ে এসেছিল, পালিয়ে এসে যখন এই পেনিনসুলাতে ঢুকেছে, এখানে ওরা পায়নি, রেজিস্ট্যান্সটা পায়নি, দেখেছিল এখানে আমরা ঘাঁটি গাড়তে পারি, এই বলে এরা থেকে যায়। আজকে সাউথ ইন্ডিয়ার যাদের দেখছি আমরা, বলা হচ্ছে এদের লিঙ্ক অ্যাকচুয়ালি ওই ৭০,০০০ বছর আগে যে এসছে ওর বংশধর। হ্যাঁ, ৭০,০০০ বছর আগে। তাহলে নর্থ ইন্ডিয়ানরা কারা? নর্থ ইন্ডিয়ানরা কিন্তু এরা নয়, নর্থ ইন্ডিয়ানরা মিক্সড বলতে এই এরিয়ান যদি বলি, মানে যাদের ওই মিডল ইস্টে, ইরাক, ইরান, ওই অঞ্চলে ইউরোপেন, মানে ইউরোপ বলতে ইস্ট ইউরোপ জড়িত এর মধ্যে, অবশ্যই টার্কির বড় অংশ থেকে নিয়ে অনেকখানি পুরো পারস্য অনেকটা অঞ্চল নিয়ে এইখানে একটা অনেক প্রাচীন সভ্যতা ছিল। এবার এখানে বিভিন্ন ট্রাইব ছিল, এবার তার মধ্যে কেউ উইকার, কেউ স্ট্রঙ্গার, উইকারগুলোকে মেরে ফেলেছে, যারা আন্ডারে এসেছে এদের সাথে মিশে গেছে, তো একটা ভাগ এখানে এসে হাজির হয় এবং যখন আসে তখন আরও অনেক ট্রাইবের মুখে পড়ে এবং হয় কি, এবার ওই ম্যারাইটাল এক্সচেঞ্জ হতে থাকে, যার জন্য আমাদের নর্থ ইন্ডিয়ার ডিএনএতে প্রচুর মিক্স অ্যান্ড ম্যাচ পাওয়া যাচ্ছে, যেখানে সাউথ ইন্ডিয়ার এতটা না, যা এই নর্থ ইন্ডিয়ার মধ্যে রয়েছে, এটা বলা হচ্ছে। ঠিক আছে, এবার মানে যদি সত্যিকারে দেখা যায় এখন এই যে মিডল ইস্টটা বলা হচ্ছে আফ্রিকাতেই প্রথম মানে এই উদ্ভবটা হলো, হোমিনিডি গ্রুপের যে জীবটা আসলো, এবার তার আবার অনেকগুলো বৈচিত্র্য ছিল, অনেক রকম, সে অস্ট্রালোপিথেকাস, এদিকে দেখা যাচ্ছে নিয়ান্ডারথালস, এদিকে দেখছে ডেনিসোভানস, নানান ধরনের কিন্তু বেরিয়েছে। এবার তাদের মধ্যে প্রচণ্ড মারামারি এ সমস্ত হতো, এবার হোমো ইরেক্টাস, হোমো হ্যাবিলিস, এরকম নানান রকম পেতে তাদের মধ্যে আবার যখন সহাবস্থানও করেছে, তাদের মধ্যেও ডিএনএ এক্সচেঞ্জ হয়েছে।
করতে করতে দেখা গেল শেষমেশ হোমোসেপিয়েন্স টিকে রইল। তার মধ্যে কিন্তু একেবারে নিখুঁত একটা স্পিসিসই আসেনি, ওটাও কিন্তু মিক্স হাইব্রিড হয়ে গেছে। হোমোসেপিয়েন্সটাই শেষ, বাকিগুলোর আর এখনো পর্যন্ত তো আর মানে বিশেষজ্ঞদের থেকে কিছু পাওয়া যায়নি যে বাকি ডেনিসোভান, নিয়ান্ডারথালসদের। হোমোসেপিয়েন্সটা যখন ফাইনালি হয়ে গেল, মানে আর তারপরে অন্য কোনো স্পিসিসের ইন্টারমিক্স হয়নি, ওইটাই চলে আসতে লাগলো বেশ কয়েক জেনারেশন ধরে, কয়েক হাজার বছর। তখন গিয়ে মানে লিনিয়ার, হ্যাঁ অবশ্যই অবশ্যই, মানে সেপিয়েন্স হয়েছে হয়তো দেখা যাবে 1,00,000 বছরেরও মধ্যে মধ্যে, তার আগে না। মিক্স ম্যাচ হয়েছে তার আগে অবধি। 70,000 বছর আগে আফ্রিকা থেকে এসেছিল দ্রাবিড়িয়ানরা। ওইরা যারা এসছে হোমোসেপিয়েন্সই এসছে। আর সুমেরিয়া থেকে এলো, এরা আরও পরে সুমেরীয় ওখানে যখন মানে মাইগ্রেট করতে শুরু করে, বড় অংশ এসে ওই সুমেরিয়াতে মানুষের ইয়েটা হলো, হ্যাঁ মানুষের হঠাৎ করে জিন পরিবর্তন হলো। ওখানে কিরকম করে হলো, নর্থে ছিল ডেনিসোভানসরা, ওরা চেহারায় আরো লম্বা লম্বা কঙ্কালগুলো পাচ্ছে। ডেনিসোভানদের ওদের সঙ্গে মিক্স ম্যাচ হয়েছে, ওদের সাথে মারামারি হয়েছে, হয়ে যেটা মারামারি কিন্তু সেক্স এক্সচেঞ্জও হয়েছে। যা জিতে গেছে সে এবার বাকি ওদেরকে কবজায় এনেছে, তাদের মহিলাদেরকে এবার অ্যাকোয়ার করেছে নিজেদের সম্পত্তি রূপেই, যে হ্যাঁ দিয়ে এবার মানে সেটেলটা হয়। এখানে প্রচুর মিসিং লিঙ্কের ব্যাপার আছে, প্রচুর মিসিং লিঙ্ক আগেও একটা হয়ে গেছে, এপম্যান যেটাকে বলা হয়, যে হু ওয়াজ ইট, সেটা কোন স্পিসিস, আবার পরে হোমোসেপিয়েন্স হয়ে ফাইনাল যেটা রূপ নিল, সেখানে একটা মিসিং লিঙ্ক রয়ে গেছে। ওই ফাইনালাইজেশন কিন্তু এখনো হয়নি। যে সুমেরিয়াতে যেটা ঘটেছিল, যেটার সঙ্গে বুসেগি মাউন্টেন, রোমানিয়ার বুসেগি মাউন্টেন জড়িত, বুসেগি মাউন্টেনে যে গুহায় জিনিসগুলো পাওয়া গেছিল সব হাপিস করে দিল। এখন এই পলিটিক্যাল ব্যাপারগুলো এসে যেটা করেছে চূড়ান্ত ক্ষতি, সেটা হচ্ছে সত্যটা জানা যাচ্ছে না। এরা ক্ষমতা খাটিয়ে অনেক কিছু মানে করে দিচ্ছে। সবচেয়ে মজার কথা হলো এই মিলগুলো আমরা যেটাকে আজকে ধর্ম বলে দেখে দিই, এই খ্রিশ্চানিটি, হিন্দুইজম, মুসলিম, অদ্ভুত কাণ্ড। হ্যাঁ মানে তোমার খ্রিশ্চানিটি, অনেক কিছু ব্যাপার আছে যেগুলো খুব কমন। যেমন এই যে নোয়াজ আর্ক, যে পৃথিবী বিপর্যয়কারী যে ফ্লাড, এটা কিন্তু বিভিন্ন ধর্মেতেই গল্পগুলো রয়েছে, আমাদের সনাতন ধর্মেও রয়েছে, খ্রিস্টানিটিতেও রয়েছে, এতেও রয়েছে। হ্যাঁ, তো এই ফ্লাডের ব্যাপারটা একখানা বড় কমন জিনিস। আর এই যে মানা সান গড বলে যাকে করা হচ্ছে, তার আগে বোধহয় মহাপ্লাবনটা হয়েছিল। হ্যাঁ, জিওগ্রাফিক এভিডেন্স কি পাওয়া যাচ্ছে? জিওগ্রাফিক এভিডেন্সে সেটা হচ্ছে ওই বিভিন্ন ভূপ্রাকৃতিক মানে যখন খোঁড়াখড়ি হয়েছে, যে পাথরের স্তরগুলো সেইখানে সেই শেষ ফ্লাডের লেভেল বেড়ে গেছিল, যেটা ফ্রোজেন হয়ে আর্কটিক অঞ্চলে ফ্রোজেন হয়ে আবার কমে গেল। এই মুহূর্তে মানে তার টেকনিক্যাল ওই টার্মস গুলো নিয়ে, টেকনিক্যাল ইস্যুস গুলোকে পরের পর্বে এটা নিয়ে আলোচনা করব। তাহলে এটা কিন্তু ঠিক হলো না, অসমাপ্ত। এই সমাপ্তি পেতে অনেক দেরি, তার কারণ হচ্ছে এটা এত বড় ব্যাপ্ত, এত এর মধ্যে জটিলতা এসে গেছে, এটার সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ ইতিহাসটা
ইতিহাসে ডকুমেন্টেড ফ্যাক্ট বলা হয়, কিন্তু ঘটনা হলো ডকুমেন্টসগুলো, এর প্রাগৈতিহাসিক যে সব তথ্য প্রমাণ। তুমি প্রাগৈতিহাসিক কি বলছো? এটা তো তুমি 70,000 বছর বলে একটা কেলেঙ্কারি বাঁধিয়ে দিলে। হুম, তখন না ছিল লেখা, না ছিল কিছু, পাথর পাথর ঘেঁটে, কঙ্কাল ঘেঁটে যদি কিছু পাওয়া যায়। ফসিলস, ফসিল, ফসিল ছাড়া কিছুই পাওয়া যাবে না। ফসিল আর ভূপ্রাকৃতিক যে নিদর্শনগুলো, সেটা যেগুলো মাটির তলায় চাপা পড়েছে, যে সে সময়ে কি হয়েছিল, কোন প্রাকৃতিক কল্পগাথার বিপর্যয় সঙ্গে হয়েছিল। ভূপ্রাকৃতিক এভিডেন্স গুলোকে মিলিয়ে দেখতে হবে, একটা বিচ্ছিরি হ্যাঁ, ব্যাপার হয়ে গেল। বিচ্ছিরি ব্যাপার না, অদ্ভুত ব্যাপারটা কারণ হচ্ছে এই এটাই এগুলো গল্পগাথা যে না, এগুলো গল্পগাথা, কল্পগাথা, মানে কল্পনা করা গাথা, যেন কিন্তু একই কল্পনা বারবার ফিরে কল্পনাগুলো আসছে। কি করে একই কল্পনা বারবার বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ফিরে আসছে। কিন্তু এই জায়গাটা নিয়েই আমার প্রশ্নটা, সন্দেহটা ওখানেই জাগে না, যে যদি এত হাজার বছর আগের হয়, এবং তখন যেখানে লিপি নেই, কিছু নেই, যে লেখা কিছু ডকুমেন্ট রেখে যাওয়ার ব্যাপার ছিল না, তাহলে মানুষের কাছে এই ঘটনা এলো কি করে, যে এই সময় ঘটেছিল, কোনো এক সময় এই ঘটনা ঘটেছিল, তাহলে কি কোনোভাবে কমিউনিকেশনের ব্যবস্থা ছিল? তুমি কি এটা সেই নিয়ে গুছিয়ে পরে কমিউনিকেশন পরে বলবে? এটা অনেক স্টাডির ব্যাপার, আমি কোনো বাইট দিতে চাই না, দুম করে আমি মাইক্রোফোন তোমাকে বাইট ধরলে তো ফাইট হবে নিচ্ছি না, না। আমি কামড়াবো কেন? হ্যাঁ, আচ্ছা, কোনো রকম কোনো মন্তব্য, এটা পুরোপুরি জানার ব্যাপার, আমি জানি আগে তবে না জানাতে পারবো। আমার তো মনে হয় সবাই মিলে সদল বলে জানুক, সদল বলে সবাই যদি সারা পৃথিবী জুড়ে জানতে চায়, তখন এই পলিটিক্যাল পাওয়ারগুলো না দমবে, দমে গিয়ে তখন এই উট পাটাং যত নষ্ট করা, ধ্বংস করা বন্ধ করবে, করে মানুষকে মানুষের সাথে সাথেই, মানে সাধারণ মানুষের সাথে সাথে এরাও জানার উৎসুকতা নিয়ে সব খোঁজ খবর লাগাতে থাকবে, তবে সত্যটা বেরিয়ে আসবে এক সময়, নালে সব ধ্বংস হয়ে যাবে, কালে কালে সব ধ্বংস হয়ে যাবে, আর কোনোদিন কেউ কিচ্ছু জানতে পারবে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ কি না, যখন দেখছি ওই মিডল ইস্টে যখন প্রথম সুমেরীয় সভ্যতার ইয়েটা আসলো, যেটা নিয়ে ওদের যে ওদেরও ওইরকম পৌরাণিক কাহিনী ছিল, এক একজন রাজা কত হাজার হাজার বছর নাকি বাঁচতো, যেমন গিলগামেশ কি ছিল। তো বলা হচ্ছে ওই সময় এক মহান শক্তিশালী রাজা বেড়ে, যার নাম সারগান, সে সারগান সাইবেরিয়া অব্দি গিয়ে হাজির হয়, এবং উম, মানে সাইবেরিয়া ঘুরে সে বিশাল ভূখণ্ড, তার নাকি এম্পায়ার। এবার এখানে বলা হচ্ছে অ্যাকচুয়ালি সারগানই তো নাকি সগর রাজা, আর 60,000 পুত্র বলা হয়, অ্যাকচুয়ালি 60,000 পুত্র না, তার 60,000 প্রজা নিয়ে এই ভূখণ্ডে, ভারত এই আর্যাবর্ত ভূখণ্ডে এসে হাজির হয়েছিলেন। হ্যাঁ, সারগানই সগর, এবং সগর রাজাই ওই তার 60,000 প্রজাদের নিয়ে এসে হাজির হয়, এখানে এসে সেটেল হয়। তারই বংশধর হচ্ছে ভগীরথ, তারই বংশধর দশরথ, রামচন্দ্র। এবং অদ্ভুত ব্যাপার, এটা হচ্ছে সূর্যবংশীয়, চন্দ্রবংশীয়, যে ওরা অ্যাকচুয়ালি লিঙ্কড বিয়ের সূত্রে, এর বোনকে ও বিয়ে করেছে, ওই সেই নিয়ে এই সোম বংশ, সোম মানে চন্দ্র, এটা দিয়ে লিঙ্ক হয়ে চলে এলো মহাভারত ওখান থেকে। কিন্তু ঘটনাটা হলো এটাই, যে সব মিথ, যেমন ইলিয়াড ওডিসি, আমাদের রামায়ণের সঙ্গে মহাভারতের সঙ্গে ইলিয়াড ওডিসির এত মিল কেন? কোথায় গ্রিস, কোথায় ইলিয়াড একটা ওডিসি, জিনিস আমি জানি, কোথায় এটা? শোনো, রাবণ, রাবণটা আসলে আমরা ভাবি যে যে রাবণ না, সে তো অনেক, শিবের কাছ থেকে ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন, ওটা একটা পদ। তিনি কিন্তু ইয়ে সহস্রবাহুর কাছে যিনি পরাজিত হন বা রামের হাতে যিনি নিহত হন, তিনি নয়। কারণ রাবণটা একটা পদবী ছিল। উনি খুব সম্ভবত দশম বা নবম রাবণ ছিলেন। আরেকটা জিনিস হচ্ছে, ওই যে বিভীষণকে বসিয়ে দিয়ে আসে রাম, বিভীষণকে বসিয়ে দিয়ে আসে, হ্যাঁ, সেই বিভীষণের কাছ থেকে পঞ্চপাণ্ডব যখন ওদের ইয়ে করে, কি বলে ওটা, অশ্বমেধ যজ্ঞ করে, সেই সময়তে নকুল গিয়ে তৎকালীন ওই তার মানে শ্রীলঙ্কার ওটাও একটা, বিভীষণের কাছ থেকে কর নিয়ে আসে। তার মানে মানে সেও একটা পদ। সোজা কথায় ওখানে ঘোড়া পাঠায়নি, উনি বর্ষতা স্বীকার করে নিয়েছিলেন। এবার কথা হচ্ছে সেখানে বিভীষণ আসে কি করে?
তার মানে বিভীষণ ওই ওটাও পরের, একটা পদ। তারপর থেকে বিভীষণ যেরকম বলেই পাই না চলছিল। আমরা এই যে চার্লস, রিচার্ড, টলেমি, এগুলো অ্যাকচুয়ালি একটা পদ ছিল। এই যে ক্লিওপেট্রা নিয়ে এত কথা হয়, অ্যাকচুয়ালি ক্লিওপেট্রা ক্লিওপেট্রাও তো তো একটা সপ্তম পদ, না অষ্টম ছিল, এটাও পদ। যে যাকে নিয়ে তাহলে ঝামেলা। দেখা যাচ্ছে এইটা কমননেস, যেমন আমাদের এত দূর এখানেও সেই জিনিসটা পাচ্ছি, আর আবার সুদূর ইজিপ্টেও সেই ফারাওদের যুগে সেখানে ওই একই প্রচলন তাই ছিল। এটা কি 70,000 বছর হলো? 70,000 বছর আগে তো মানে কোথা কি সব রাজা গুলিয়ে ছিল আর যাচ্ছে। কোন সাম্রাজ্য ছিল তা তো জানি না। এখন এগুলো খোঁজা ছাড়া কোনো রাস্তা নেই, সব খুঁজতে হবে, মানে তুমি রিসার্চ। কত হাজার বছর আগেকার কথা বলছো? হ্যাঁ, কত হাজার বছর? আমি লিঙ্কটা পাঠাইনি। আর না না, আমি লিঙ্ক না বলি। আচ্ছা, এই যে মিশরের এগুলো পরের সভ্যতার, পর্বে ক্লিয়ার করতে মিশরের হবে। সভ্যতাও বহু প্রাচীন, বহু প্রাচীন। ফারাওদের যুগ বলে আমরা দেখে দিই, অ্যাকচুয়ালি দেখা যাবে ফসিল খুঁজতে খুঁজতে বা এক্সকাভেশন আর্কিওলজিক্যাল নিদর্শন পেতে পেতে আচ্ছা দাঁড়াও, এগুলো 10-12 নিয়ে হাজার কোনো ব্যাপার না। এগুলো তাহলে পরে আলোচনা করা হবে। হ্যাঁ, জানো কি যে আরেক বহু প্রাচীন সভ্যতা 25,000 বছরের, এখন সেটা নিয়ে সারা বিশ্বে টনক নড়ে আছে, যেটা আজ পুরো ভারত মহাসাগরে নিমজ্জিত, কুমারীকান্দাম। এখন কুমারীকান্দাম নিয়ে বিশেষজ্ঞদের বিশাল টনক নড়েছে, কিন্তু এতটাই দুর্গম, দুরূহ, জটিল, কারণ ইন্ডিয়ান ওশানের তলায় খুঁজতে হবে। সেই কুমারীকান্দাম ওখানে ডুবে আছে। ভারতের ওইটাই শেষ প্রান্ত নয় কন্যাকুমারিকা, ওটা অনেক চওড়া ছিল। ওখান থেকে ইট ওয়াজ আ ভেরি ভাস্ট স্ট্রেচেড ল্যান্ড, যা আয়তনে ভারতের আর থেকে একটা কথা বলি, অনেক বড়। স্যাটেলাইট থেকে সেই এখনকার যা কুমারীকান্দাম টেকনোলজি, তাতে অনেকটা প্লেটের স্ক্যান ঢাল, করছে। প্লেটের ঢাল স্ক্যান করা যায়। কত দূর দরকার হলে অবধি? কারণ সোনার স্ক্যানও করা যায় কারণ জাহাজ থেকে। সমুদ্র এত, মহাসাগর এত গভীর, আর হ্যাঁ, এই প্লেট মারিয়ানা প্লেট ট্রেঞ্চ তো ওইভাবেই পাওয়া গেছিল। নড়ানড়ির চোটে আরো যে নড়ানড়ি তো কোথায় চলছেই। চলে তা গেছে, কথা ভেঙে হচ্ছে যে গেছে। জিনিসটা কিন্তু খোঁজ পাওয়া যাবে। কিন্তু কুমারীকান্দাম নিয়ে এখন তোলপাড় হচ্ছে রিসার্চে। কুমারীকান্দামের খোঁজ করতে হবে, যেটা বলা হচ্ছে 25 থেকে 30,000 বছর পুরনো এক সভ্যতা ওখানে লুকিয়ে আছে। ওটা যদি পাওয়া যেত, একটা বড় মিসিং লিঙ্ক উদ্ধার হতো, যে যে আসল ব্যাপারটা কি, সত্যি কি শুধুই মাত্র এই আফ্রিকাতেই কি ইভলভ হয়েছিল হোমিনিডির পূর্বপুরুষ, না আরও কোথাও কোথাও হয়েছিল? এই যে সিভিলাইজেশন বলে দেখে দিই, এটা তো আর কোনো জঙ্গলি জন্তু জানোয়ারদের নিয়ে তো আর বলি না আমরা, মেনলি মানুষের পূর্বপুরুষ বা তার আগেরও যা প্রজাতি ছিল, সোজা কথা মানুষের সিভিলাইজেশন শব্দটা মানুষের সঙ্গেই যুক্ত হয়েছে। হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক কারুর সাথে যুক্ত হয়নি। কোনো ভল্লুকের সিভিলাইজেশন, কোনো ম্যামথের সিভিলাইজেশন, কোনো বাঘের সিভিলাইজেশন বলা হয় না। মনুষ্য বলে যে জীবটা, তার সিভিলাইজেশন। আমি কি বললাম, যে প্রতিটা জীবজগৎ আমরা যেভাবে ব্যাখ্যাগুলো করেছি, ব্যাকটেরিয়ার নাম আমরাও দিচ্ছি না, ব্যাকটেরিয়া সিভিলাইজেশন তো বলছি, তারা থ্রাইভ করেছে, তাদের কলোনি ছিল, কিন্তু 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 ঘটনা হলো যে, সরি ফর দ্য ইন্টারাপশন, ঘটনাটা হলো যে মানুষের সাথেই সভ্যতার কথা এসেছে, এবং এই সভ্যতাটা কখন আসছে? প্রাগৈতিহাসিক যুগের মানুষের সাথে কি যখন গুহায় বাস করছে, তাকে কি সভ্যতা বলে ডাকছে? না, সেই গুহা মানব থেকে এসে আর যখন নতুন করে কিছু বসবাস তৈরি করছে প্রাকৃতিক আশ্রয় ছাড়া, সেটাকে বলছে সভ্যতা। কিন্তু আমার তো মনে হয় ওটাও একটা সভ্যতার অংশ, একটু প্রিমিটিভ, কারণ ওই কমিউনিকেশন তো ছিল বাবা, কমিউনিকেশন তো থাকবেই। হ্যাঁ, এবার মানে যখন আলতামিরার গুহাতে ওই গুহা গহ্বরে সব যে আঁকছে, ও তো প্রচুর আগে, মেসোপোটামিয়া সভ্যতারও আগে। আমাদের ভীমবেটকায় যেটা রয়েছে, ও তো মেসোপোটামিয়া সভ্যতারও অনেক আগে। স্পেনের আলতামিরার গুহাতে যে কেপ পেন্টিং পাওয়া যাচ্ছে, ও
তো সুমেরীয় সভ্যতারও অনেক আগে। তাহলে আমার তো মনে হয় ওগুলোকেও কনসিডার করা উচিত সভ্যতা হিসেবে। এটা খুব ভুল ধারণা। ওটাকে নিয়ে এগোলে তবেই কিন্তু এগোনো যাবে, অরিজিনাল ছবিটা সামনে আসবে। এই মানে অনেক কিছু ভুল পথে এগোচ্ছে। তাহলে পরের পর্বে এগুলো নিয়ে হ্যাঁ। আলোচনা করি। আমি কুমারী কান্দাম নিয়ে আরো অনেক কিছু ছানবিন করতে চাই। ঠিক আছে।